বাংলা পডকাস্ট 0.2-এ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আপনাদের শোনাতে চলেছি ভালোবাসার আরও একটি নতুন গল্প, 2 ঘন্টার ভালোবাসা। গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। শুনতে থাকুন 2 ঘন্টার ভালোবাসা। কি আমার পুজোর ফুল কোথায় গেল? দ্বারপাল, আগে সুপর্ণকে ডেকে নিয়ে এসো এক্ষুনি। আনছি প্রভু, এক্ষুনি আনছি। আমি এসেছি প্রভু, আদেশ করুন। আদেশ সে তো অনেক আগেই দিয়েছি সুপর্ণ। আমার শিব পুজোর জন্য ফুল আনার কথা বলিনি তোমাকে? বলেছেন প্রভু, বলেছেন। প্রতিদিন স্নান করে এসে আমি পুজোয় বসি, জানো না তুমি? জানি প্রভু। তাহলে আমার ফুল কোথায় গেল? কেন আনোনি বলো? আগে এক্ষুনি এনে দিচ্ছি প্রভু। না, ব্রহ্ম মুহূর্তে তুলে আনা ফুল ছাড়া আমার শিব পুজো হয় না সুপর্ণ। তোমার জন্য আজ আমার পুজোই হলো না। কেন আনোনি? কি করছিলে তুমি বলো? আমার ভবন থেকে আসতে পারিনি প্রভু। আমার স্ত্রী বললেন। কি ঘরে ছিলে তুমি, এখন এসে স্ত্রীর গল্প শোনাচ্ছ? বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে তুমি বেরিয়ে যাও, তারপর আমি প্রায়শ্চিত্তে বসবো। যাও, বিদায় হও। প্রভু, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন প্রভু। আর আর কখনো এমন ভুল হবে না, আমি কথা দিচ্ছি। ভুল? একে ভুল বলছো সুপর্ণ? অপরাধ করেছো তুমি, অপরাধ। এই অপরাধের গুরুত্ব বোঝো? প্রভু। না না, কিচ্ছু বোঝো না তুমি। শাস্তি না দিলে তোমার শিক্ষা হবে না। না প্রভু, না। তুমি তোমার স্ত্রীর কাছে আর ফিরতে পারবে না সুপর্ণ। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাদের বিচ্ছেদ ঘটবে। না প্রভু, না। আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করুন, আমাকে রক্ষা করুন প্রভু। দোয়াই আপনার, এই অভিশাপ দেবেন না। আমি মরে যাব প্রভু, আমাকে আপনি বাঁচান। এই আপনার পায়ে পড়ছি প্রভু, আমাকে বাঁচান। এত বড় শাস্তি আমাকে দেবেন না। ছাড়ো, ছাড়ো, ওঠো সুপর্ণ, ওঠো। আমার কথা মিথ্যে হবে না, বিচ্ছেদ তোমাদের হবেই, তবে জন্মের মতো নয়। আজ থেকে 1 বছর তোমার সঙ্গে তোমার স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না, নিজের বাড়িতে ফিরতে পারবে না। আমি তোমাকে রামগিরি পাহাড়ে নির্বাসন দিলাম। না, শুনছেন মহাকবি কালিদাসের মেঘদূতম অবলম্বনে আজকের গল্প মেঘদূত। লঘু পাপে গুরুদণ্ড পেল সুপর্ণ। অবশ্য দণ্ডটা যিনি দিলেন তিনি নিজেই যে গুরুস্থানীয়, এমন দণ্ড না হলে তাঁর মানায় কি? তিনি যে কুবের, স্বর্গ মর্ত পাতালের যেখানে যত সম্পদ আর সম্পত্তি আছে সেসবের প্রভু তিনি। তাঁর রাজত্বে এমন পাপ? হ্যাঁ, সুপর্ণর অপরাধকে পাপ বলেই দেখেন কুবের। তার কাছে এই পাপের কোনো ক্ষমা নেই। অথচ সুপর্ণ কিন্তু এমন ভুলমনা ছিল না। সমস্ত কাজে তার তীক্ষ্ণ নজর ছিল। সুপর্ণ থাকতে কুবেরের ভবনে এক তিলও কোনো কিছু এদিক ওদিক হবার জো ছিল না। তার কর্মচারীর সংখ্যা অনেক, তবে গোটা অলকাপুরীতে সুপর্ণর মতো আস্থাভাজন আর একজনও নেই। কুবের সুপর্ণকে নিয়ে বড় নিশ্চিন্তে ছিলেন। সুপর্ণ তার অন্ধের যষ্টি। সেই সুপর্ণের এত বড় স্খলনটা তাই তিনি মেনে নিতে পারলেন না। কোথাকার কোন এক নারী এসে সুপর্ণর মতো এমন তেজি নিষ্ঠাবান তরুণের এই দুর্দশা ঘটাবে? এটা কুবের মেনে নেবেন কি করে? সুপর্ণ সত্যি কি যে হয়েছে, তার সমস্ত কর্তব্য দায়িত্ব সব জুড়ে বসে আছে মালিনী। তার মন প্রাণ আত্মা সবটা জুড়ে শুধু মালিনী।
যে কোনো কাজই তার অকাজ হয়ে যায়। সময় বয়ে যায়, জীবন বয়ে যায়, তবু মালিনীর মুখ থেকে চোখ ফেরাতে পারে না সে। কুবের রাজ্যের ধন সম্পদ পাহারাদারদের মধ্যে, অর্থাৎ যক্ষদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত যক্ষ এই সুপর্ণ এখন শুধুমাত্র মালিনীর। দায়, দায়িত্ব, নিষ্ঠা সব ভুলেছে সে। আছে বলতে শুধু প্রেম আর মালিনী। এই মালিনী তার প্রেম। সত বিয়ে করেছে সুপর্ণ। তার যক্ষকুলের মধ্যে মালিনীর মতো এত সুন্দরী যক্ষিণী আর সে কাউকে দেখেনি কখনো। কুবের রাজের এক অনুচরের মেয়ে এই মালিনী। রাজকাজে বেরিয়ে এক পদ্মের বাগানে মালিনীকে দেখে সেই দিনই তার চোখে নিজেকে হারিয়ে ফেলেছিল সুপর্ণ। শেষ গ্রীষ্মের গত সন্ধ্যেতে সেই বাগানেই দুজনে বেড়াতে গিয়েছিল। এই দেখো, তুমি আবার ভুলে গেছো তো কুবের মহারাজের জাদু আয়না দেখাতে নিয়ে যাবে বলেছিলে যে, আর সেই নিয়ে এলে কিনা এই পদ্মবনে। এখানেই তো সব জাদু লুকিয়ে আছে মালিনী। এসো, দেখবে, এসো। এই দেখো, দেখতে পাচ্ছ? এই জলের দিকে তাকাও। কি দেখছো বলো তো? তোমার মুখ আর আমার মুখ, এই তো দেখছি। তাহলে তাহলে কি আয়না দেখতে পাচ্ছ না? কই? দুজনের এই মুখই তো দুজনকে জাদু করেছে। সে কথা ভুলে গেলে মালিনী? যাও, আমি আর তোমার সঙ্গে কোথাও যাব না। আচ্ছা বেশ, আর রাগ করতে হবে না। কাল তোমাকে সেই জাদু আয়নার ঘরে ঠিক নিয়ে যাব। যেদিকে তাকাবে শুধু নিজেকেই দেখতে পাবে। কি বলছো গো? হ্যাঁ গো, যেভাবে নিজেকে দেখতে চাও ঠিক সেভাবেই দেখতে পাবে। এমনটা আবার হয় নাকি? হয় গো, হয়। ওই প্রাসাদে সব সম্ভব। আসলে কি জানো তো, তোমার রূপ নয়, ওই আয়নায় তোমার মনটা ফুটে উঠবে। এ কি আর যেমন তেমন আয়না যে শুধুই তোমার বাহ্যিক রূপ ধরবে? এ হলো জাদু আয়না। তাই তো সে আয়নায় তোমার মন ফুটে উঠবে। ধনভবনের সব থেকে বড় বিস্ময় সেই জাদু আয়নার গল্পে গল্পে সেদিন অনেকটা রাত হয়ে গেল। মালিনী এত গভীর আগ্রহ নিয়ে শুনছে, আমি তোমায় দেখতে থাকি। কথা আর থামাতে পারল না সুপর্ণ। তার দীঘল দুটো চোখে মেঘের মতো বিস্ময়ে ভেসে বেড়াচ্ছে। সেদিকে তাকিয়ে মগ্ন হয়ে বলে যাচ্ছে সুপর্ণ, বলেই যাচ্ছে। কিছুটা বাস্তব আর খানিকটা অলিক মিশিয়ে রূপকথার মালা গাঁথছে সে। রাতের শেষ প্রহরে তার সাধের মালাখানা প্রিয়ার কণ্ঠে দুলিয়ে দিল সুপর্ণ। তারপর মত্ত হয়ে সেই অপূর্ব মুখে চাঁদের ছটা দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ল। তার মধ্যে কখন যে ব্রহ্ম মুহূর্ত পেরিয়ে গেছে তার কোনো হুঁশই নেই। কুবেরের সুরভি প্রাসাদের প্রভাতী ঘণ্টার শব্দে ঘুম ভাঙতেই মুড়ি মুড়ি করে তার প্রভুর বাগানে চলে এসেছে সুপর্ণ। আর তখনই প্রাসাদের পুজো মহল থেকে কুবেরের তীক্ষ্ণ ডাকটা সুপর্ণর কানে এসে একেবারে আছড়ে পড়ল। মহারাজ কুবের মহাদেবের খুব বড় ভক্ত। তার পুজোর সমস্ত জোগাড় নিজের হাতেই করে দেয় সুপর্ণ। ব্রহ্ম সরোবরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিব পুজো করতে বসেন কুবের। তার সময়ের কোনো হেরফের হয় না। আজও ঠিক সময়ে উপাসনা ভবনে এসেছিলেন তিনি, কিন্তু সেখানে এসে শূন্য পুষ্পপাত্র, চন্দনের শূন্য থালা দেখে তার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। এ কি বিরাট অঘটন! সময় মতো মহাকালের পুজো দিতে পারবেন না তিনি। এক লহমায় সুপর্ণ দীর্ঘদিনের নিষ্ঠা, সেবা, দায়িত্ববোধ সব ভুলে গেলেন কুবের। তার কেবল মনে হতে লাগলো ওই মালিনী যত নষ্টের গোড়া। ওই জাদুকরী মুখ আর মায়াবী শরীর নিয়ে সুপর্ণর মতো যক্ষকুলের রত্নকে সে নষ্ট করে দিচ্ছে। মালিনীর থেকে তাকে দূরে সরাতে না পারলে সেই পুরনো সুপর্ণকে তিনি আর ফিরে পাবেন না কোনোদিন। তাই তার কোনো অনুনয় বিনয় কানেও তুললেন না কুবের। মালিনীর থেকে দূরে সরানোর উদ্দেশ্যেই 1 বছরের জন্য সুপর্ণকে রামগিরি পর্বতে নির্বাসন দিলেন কুবের।
কঠিন মুখে তার কঠিন সিদ্ধান্ত শুনিয়ে দিলেন তিনি। সুপর্ণর মুখের ওপর বন্ধ হয়ে গেল কুবের ভবনের দরজা। হায় কপাল, এ কি হলো? কি পাপ করেছি আমি মালিনী? তোমার কাছে আর ফিরতে পারবো না, আর তোমাকে দেখতে পাবো না মালিনী। সুপর্ণ, কে কে? বলো অরুণ, আর নতুন কি বলতে এসেছো? মন খারাপ করো না সুপর্ণ। মাত্র 1 বছরের নির্বাসন তো, দেখতে দেখতে কেটে যাবে। চলো তোমাকে রামগিরি পর্বতে পৌঁছে দিয়ে আসি। এও কি মহারাজ কুবেরের আদেশ? হ্যাঁ, তিনিই আমাকে এই আদেশ দিয়েছেন। আমি দায়িত্বজ্ঞানহীন হতে পারি অরুণ, কিন্তু বিশ্বাসঘাতক নই। আমি জানি। প্রভুর অনুগত আমি। নির্বাসন মেনে নিয়েছি, অন্য কোথাও পালিয়ে যাব না। যাই হোক, তুমি তোমার দায়িত্ব পালন করো। চলো। এই যে রামগিরি, আমরা এসে গেছি সুপর্ণ। এখানে অনেক মহাত্মাদের আশ্রম রয়েছে। চলো, তোমাকে কোনো একটা আশ্রম অব্দি আমি এগিয়ে দিয়ে আসি। তা করুন, আমি নিজেই একটা জায়গা ঠিক খুঁজে নেব, তুমি চিন্তা করো না। তবে একটা ছোট উপকার যদি করে দাও। উপকার? বলো সুপর্ণ, কি করতে হবে তুমি আমাকে বলো। মালিনীর কাছে যদি আমার একটা খবর, তাকে তো কিছুই বলে আসতে পারলাম না, একবার দেখেও আসতে পারলাম না। বড্ড দুশ্চিন্তা করবে সে, বড্ড দুশ্চিন্তা করবে। ভেবো না সুপর্ণ, ভেবো না। আমি আজই তোমার স্ত্রীর কাছে খবর পাঠানোর ব্যবস্থা করছি। 1 বছর পেরিয়ে গেলে তো আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব সুপর্ণ। ততদিন অবধি বেঁচে থাকলে নিশ্চয়ই দেখা হবে। ছি সখা, ছি, অমন করে বলতে নেই। এ কথা শুনলে তোমার প্রিয়া দুঃখ পাবেন না। মালিনী, 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 হায় হায় দুঃখ মালিনী। করো না সুপর্ণ, শান্ত হও তুমি। সুপর্ণকে রামগিরি পাহাড়ে রেখে দিয়ে কুবেরের দ্বারপাল অর্হন ফিরে গেল। রামগিরি পাহাড়টা খুব সুন্দর, চারদিক গাছপালা ঘেরা, শনিবির ছায়ায় ঢাকা। পাহাড়ের পরিবেশটাও খুব মায়াময়। পাহাড়টা সম্পর্কে আগেই শুনেছিল সুপর্ণ। সে এও শুনেছিল যে পাহাড়টার একটা মহিমাও আছে। সে শুনেছিল জনককন্যা সীতা এই পাহাড়ের হ্রদে স্নান করেছিলেন। রামের বিরহে বিরহিণী সীতার কারণেই হয়তো পাহাড়ের নাম হয়েছিল রামগিরি। সেই কোন যুগের বিরহিণী জানকীর কান্নাটা আজও যেন দিক দিগন্তে ভেসে আছে। সেই অস্ফুট মর্মর ধ্বনি গাছের পাতায় পাতায় আজও যেন ছড়িয়ে পড়ে। উৎসুক হয়ে কান পাতে সুপর্ণ, আর তখনই মালিনীর জন্য কান্নাটা একেবারে বুক ঠেলে বেরিয়ে আসে তার। মালিনী, মালিনী, হায় হায় মালিনী, কে তুমি? মালিনী। একা একা কাঁদছো কেন? কি কষ্ট তোমার? আমার কথা শুনতে পাচ্ছ বৎস? তাকাও, মুখ তুলে তাকাও, আমাকে বলো কি নাম তোমার? আমার নাম সুপর্ণ, কুবের ভবনের যক্ষ আমি। আপনি কে? আমি এই পাহাড়েই থাকি, এখানে আমার আশ্রম আছে। সেই আশ্রমে যাবে তুমি? এসো, আমার কাছে থাকবে, এসো। কিন্তু আমি যে শাপগ্রস্ত, আমাকে আশ্রয় দিলে যদি আপনার কোনো ক্ষতি হয়? মুনি ঋষিদের কোনো সাপের ভয় থাকে না সুপর্ণ। আমি তো ঋষি, সকলকে অভয় দেওয়াই আমার ব্রত। দেখো,
আর কদিন পরেই এখানে বর্ষা নামবে। কোনো একটা আশ্রয় ছাড়া খোলা আকাশের নিচে তুমি থাকবে কি করে? চিন্তা করো না সুপর্ণ, এসো আমার সঙ্গে এসো। মাথা নিচু করে ঋষির পিছন পিছন হাঁটতে লাগলো সুপর্ণ। এই পাহাড়ের এত রূপ, এত কলতান, এত মায়া, সেই সবের কিছুই দেখতে চায় না। যে সুন্দর পরিবেশ তার প্রিয়া দেখতে পাচ্ছে না, সে সৌন্দর্যে তার কোনো অধিকার নেই। রামগিরির রূপ যতই থাকুক, এই পাহাড়টা আসলে তার কাছে অভিশাপ। এই পাহাড়ে তার মালিনী নেই যে। শোকে দুঃখে আকুল হয়ে উঠল সুপর্ণ। দু চোখে তার অকাল বর্ষা বইতে লাগলো। অনাসক্ত ঋষি তার বিরহের কোনো খবরই পেলেন না। যক্ষকে আশ্রয় আর অন্ন বস্ত্র দিয়ে তিনি তার নিজস্ব সাধনায় ডুবে গেলেন। কিন্তু এই কুটিরের নিস্তরঙ্গ জীবন সুপর্ণকে আরো যন্ত্রণার দিকে ঠেলে দিল। তার মাথায়, মনে, স্মৃতিতে অবিরত কথা বলে যাচ্ছে শুধুই মালিনী আর মালিনী। সাধুর মৌনতা তার সহ্য হচ্ছে না। সে অস্থির হয়ে উঠল। না না না, এই নিশ্চুপ শৃঙ্খলের মধ্যে সে কিছুতেই থাকতে পারবে না, থাকবে না। সে তার মুক্তি চাই, মুক্তি। কুটির ছেড়ে রামগিরির মুক্ত আকাশের নিচে ছুটে গেল সুপর্ণ। খোলা আকাশের তলায় দাঁড়িয়ে সুপর্ণ বুঝল, হ্যাঁ, এখানেই সে নিরাপদ, এখানে সে অনেকটা অনেকটা সহজ। এই একই আকাশের নিচে নিশ্চয়ই মালিনীও বসে আছে। আচ্ছা, তার খবরটা শুনে আজ কি করলো মালিনী? মেয়েটা বড় কোমল যে, এত বড় আঘাত তার সইবে তো? আকুল হয়ে ভাবতে বসে সুপর্ণ। সে মনে মনে কল্পনা করতে থাকে, হয়তো দিঘির ধারে চুল এলিয়ে বসে আছে মালিনী, ফুল তুলেছে বেনি বাঁধবে বলে। প্রেমিক ফিরে আসবে একটু পরেই, তেমনটাই ভাবছে হয়তো। আশায় তাকাচ্ছে বারবার বাগানের দরজার দিকে। আর ঠিক তখনই হঠাৎ বাগানের দরজার দিক থেকে কারুর আশার শব্দ পেয়ে মালিনী হয়তো ভেবেছে নিশ্চয়ই আজ মালিনীকে চমকে দেবে বলেই সন্ধ্যের আগেই ফিরে এসেছে সুপর্ণ। হয়তো বাগানের দিকে ছুটে যাবে মালিনী। শুনেছি গো, শুনেছি। আর আড়ালে থাকতে হবে না, তোমার পায়ের আওয়াজ আমি পেয়েছি। কেমন ধরা পড়ে গেলে তো? তখনই শুনবে, দেবী, আপনাকে প্রণাম জানাই। কে কে আপনি? মহারাজ কুবেরের তারপাল আমি। এখানে কেন এসেছেন? আমার স্বামী তো এখন নেই, তিনি তো ওই প্রাসাদেই আছেন। আপনার স্বামী আমাকে পাঠিয়েছেন। সুপর্ণর বার্তা নিয়েই আপনার কাছে আমি এসেছি দেবী। মালিনীর নিষ্পাপ মুখ, দিঘির মতো গভীর চোখ, তার উপস্থিতি জুড়ে সারল্য আর মায়া যেন মিলেমিশে আছে। সুপর্ণর জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে সে। এমন এক ব্যাকুল প্রেমিকাকে কি করে অভিশাপের কথা বলবে দ্বারপাল অর্হন? এত কঠিন কি করে হবে সে? নিজের সঙ্গে প্রবল যুদ্ধ করে শেষে নিজেকে শান্ত করল অর্হন। তারপর একে একে কুবের ভবনের সব কথা মালিনীকে খুলে বলল সে। রামগিরি পর্বতের কথাও বলল। অর্হনের মুখ থেকে সবটা শুনে আর্তনাদ করে উঠল মালিনী। না, এ হতে পারে না। এসব এসব মিথ্যে, এসব মিথ্যে। নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করার জন্য আপনাকে পাঠিয়েছে সে। এসব মিথ্যে, মিথ্যে। দেবী, দেবী, আপনি শান্ত হন। আপনার স্বামী কোনো রসিকতা করেননি। তিনি সত্যিই রামগিরি পর্বতে নির্বাসিত। আমি সেখান থেকেই আসছি দেবী। আমি বিশ্বাস করি না এ কথা। আমি কিছুতেই বিশ্বাস করি না। না, না। মহারাজ কুবের তো তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। তিনি এতটা কঠিন কি করে হবেন? কি করে
আপনি শান্ত হন দেবী। আপনাকে আরো শক্ত হতে হবে। কি হয়েছে? কি হয়েছে সখী? বল। মালিনী, মালিনী, কি হলো? কোনো অঘটন ঘটেছে? এই পথ দিয়েই পদ্মকাননের দিকে যাচ্ছিলাম, হঠাৎ তোর চিৎকার কানে আসতেই আমরা ছুটে এসেছি। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। কি হয়েছে আমাদের বল। কি রে, বলবি তো? আমার সব শেষ হয়ে গেল সখী, সব শেষ হয়ে গেল। আমি আমি যে নিঃস্ব হয়ে গেলাম। সে কি? কি হয়েছে? কি হয়েছে বলবি তো মালিনী? ইনি কে? ওনাকে তো আগে কখনো দেখিনি। ইনি মহারাজ কুবেরের দ্বারপাল। এক ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে এসেছেন। মহারাজ তাকে নির্বাসন দিয়েছে, নির্বাসন দিয়েছে। মালিনী, 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 মালিনী ওঠ। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল মালিনী। তাকে ঘিরে সখীরাও কান্নাকাটি শুরু করে দিল দেখে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে এলো অর্হন। বুকটা তার ভারী হয়ে আছে বড়। সুবর্ণকে যদিও বা প্রবোধ দেওয়া যায়, কিন্তু এই অচেনা যুবতীকে সে কি করে প্রবোধ দেবে? কি বা বলবে সে? প্রভুর রক্তচক্ষু মনে পড়তে আর কালক্ষেপ করল না অর্হন। দ্রুত পায়ে কুবের ভবনের দিকে চলতে লাগলো। সে যে সুবর্ণর ঘরে গেছে, এই সংবাদ যদি প্রভু জানতে পারেন তাহলে সর্বনাশ হয়ে যাবে তার। সন্ধে হয় হয় এমন সময় ব্রহ্ম সরোবরের পাশ দিয়ে ছায়ার মতো বাগানের পথে এসে পড়ল অর্হন। আর ঠিক তখনই শুনল, দাঁড়াও দ্বারপাল, এই পথে কোথা থেকে আসছো তুমি? আগে প্রভু, আমি রামগিরি থেকে। আপনার আদেশে আমি সুবর্ণকে সেখানে রেখে এলাম। রামগিরি থেকে আসার পথ তো এটা নয়। তোমার জন্যই এই বাগানে অপেক্ষা করছিলাম। আমার সঙ্গে ছলনা করো না দ্বারপাল। কোথায় গিয়েছিলে সত্যি করে বলো। আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে শাস্তি দেবেন না। আমার কথার উত্তর দাও দ্বারপাল। যক্ষ সুবর্ণর কান্না দেখে তার স্ত্রীর কাছে খবর দিতে গিয়েছিলাম প্রভু। আপনার অনুমতি নিয়ে যাইনি, আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করুন। আসলে সুবর্ণ যেভাবে কাঁদছিল। যাও দ্বারপাল, নিজের কাজে যাও। আমার অনুমতি ছাড়া আর কখনো কোথাও যাবে না। না প্রভু, না না, আর কখনো করবো না প্রভু, আর কখনো না, কখনো না। রামগিরি পর্বতে এক প্রাচীন বটগাছের নিচে এসে বসে আছে সুবর্ণ। সেই ঋষির কুটির থেকে চলে আসার পরে নিয়মিত খেতে পায় না সে। কেউ যেচে কিছু দিয়ে গেলে তবে খায়, নইলে উপোস করেই থাকে। রাতে শোয়ার মতো তেমন কোনো ব্যবস্থা নেই, তাই পাথরের ওপরেই শুয়ে থাকে সে। নিজের উত্তরীয়টা বিছিয়ে সেদিন তার ওপরে চুপ করে বসেছিল সুবর্ণ। খিদের কথা তার মনেও পড়ে না। চোখ থেকে ঘুমও বিদায় নিয়েছে। বুকের মধ্যে যেন কয়েক মন পাথরের বোঝা চেপে বসেছে। শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে থাকে সে। বিলাপ করতে করতে দু চোখের জলও বোধহয় শুকিয়ে গেছে তার। তার দেহ শীর্ণ, মুখ মলিন, পোশাক এলোমেলো। অলংকারগুলো কোনটা যে কোথায় খুলে পড়েছে সুবর্ণ তা জানেও না। আকাশের দিকে তাকিয়ে নিজের দুর্ভাগ্যের কথাই শুধু ভেবে যায় সুবর্ণ। মালিনী, কতদিন হয়ে গেল মালিনীর সঙ্গে তার দেখা হয়নি। যে মুখ এক মুহূর্ত চোখের আড়াল হলে তার প্রাণ ব্যাকুল হয়ে উঠত, আজ প্রায় 6 মাস হতে চলল সে মুখখানা দেখতেই পায়নি সুবর্ণ। কেমন আছে মালিনী? কাঁদতে কাঁদতে তারও কি চোখের জল শুকিয়ে গেছে, নাকি তাকে ভুলেই গেছে সে? এ কথা মনে হতেই বুক ফেটে একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো সুবর্ণর। না, এ হতে পারে না। মালিনী আমাকে ভুলতে পারে না, কখনোই না। যদি তাই হয় তাহলে এই মুহূর্তে আমি মরে যাব। আমি আর বাঁচতে চাই না,
আমি আর বাঁচতে চাই না। সে কি সুবর্ণ, মরার কথা ভাবছো কেন? মহর্ষি, আপনি এখনো যৌবন পেরোলে না তুমি, এর মধ্যে মৃত্যুর কথা আসছে কেন? আপনি আমার জন্য সেই যে আমার কুটির ছেড়ে চলে এলে তুমি, তারপর তো আর ফিরলে না। প্রথমে ভাবলাম গেছে যাক, মায়া করে কি হবে। তারপর মনে হলো এই অচেনা পাহাড়ি জায়গায় কেই বা তোমাকে খেতে দেবে। এই ভাবনাটাই আমাকে আমাকে শেষ পর্যন্ত তাড়িয়ে নিয়ে এলো। খুঁজে খুঁজে অবশেষে এইখানে এসে তোমাকে পেলাম। আমার জন্য এতটা কষ্ট করলেন আপনি? দেখো সুবর্ণ, আমার কষ্টের চেয়েও তোমার কষ্ট যে অনেক বেশি। আচ্ছা, এখানে একা বসে কার সঙ্গে কথা বলছিলে? ভাগ্যের সঙ্গে। আমার দুঃখের কথা আর কাকে বা বলবো? সুবর্ণ, আমি তোমাকে 6 মাস আগে প্রথম দেখেছিলাম। তখন তোমার যেমন গায়ের রং, তেমন গড়ন আর তেমনই তেজ ছিল। কি অপূর্ব দেখতে ছিল তোমাকে। আর এখন এই কি অস্থি জন্মসার চেহারা! তোমার সেই রূপ কোথায় গেল চক্ষু? আর রূপ? দেখো দেখো, হাত দুটো এত শীর্ণ হয়েছে যে হাত থেকে সোনার বালা খুলে পড়ে গেছে, তুমি টেরও পাওনি। পথে কুড়িয়ে পেয়ে এই যে আমি নিয়ে এসেছি। এই দেখো, এখানে এই বালা আর কার হবে? এ নিশ্চয়ই তোমার। মালিনী যখন আমার পাশে ছিল তখন এই অলংকার নিয়ে আমি অহংকার করতাম। আজ সে নেই, এগুলো সব মিথ্যা হয়ে গেছে। আমার রূপ, যৌবন, ধনরত্ন সব মিথ্যা হয়ে গেছে মহর্ষি। এসবের আমার আর কোনো দরকার নেই। এই বালা আর আর কোনো কাজে লাগবে না মহর্ষি, আর কোনো কাজে লাগবে না। আচ্ছা বেশ, সে না হয় নাই লাগ, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করলে তুমি বাঁচবে কি করে সুবর্ণ? 1 বছরের নির্বাসন মানে তো আর মৃত্যু নয়। 1 বছর পরে তোমার স্ত্রীর কাছে তোমাকে ফিরতে হবে না? তখন কি এই শীর্ণ কঙ্কালটাকে নিয়ে ফিরবে? না 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 না, চলো চলো, আমার সঙ্গে ফিরে চলো যক্ষ। তোমার যত্নের প্রয়োজন। আমাকে ক্ষমা করবেন মহর্ষি। আপনার আপনার কোনো মায়া নেই, আপনার মোহ নেই, মমতা নেই। আমার মনের অবস্থাটা আপনাকে কি করে বোঝাই? প্রিয়ার কাছ থেকে এই নির্বাসন আমার মৃত্যুদণ্ডের শামিল মহর্ষি। এই কাতরতা আপনি বুঝতে পারবেন না প্রভু, আপনি বুঝতে পারবেন না। না, তোমার আর আমার চিত্তের বিস্তর তফাৎ। কিন্তু তোমার মনের না হোক, আমার কাছে তোমার দেহের উপশম মিলতে পারে তো। চলো যক্ষ, আপাতত সেটুকুই তোমাকে দিই। একটা কথা বলবেন মহর্ষি? বলো। আপনার না আছে মায়া, না আছে টান। আপনি গভীর সাধনায় ডুবে থাকতে পারেন, কিন্তু তাও কেন বারবার আমার কাছে ছুটে আসছেন মহর্ষি? আমি অনাসক্ত হতে পারি, তা বলে পাষাণ নই যক্ষ। তোমার কান্না আমাকেও কষ্ট দেয়। তোমাকে যদি একটু শান্তি দিতে পারতাম। আমি আপনার কেউ নই, আপনার সঙ্গে আমার কোনো মিল নেই, তাও আমাকে দেখে আপনি কষ্ট পাচ্ছেন। তাহলে তাহলে মালিনীর জন্য আমার যন্ত্রণাটা আপনি বুঝতে পারছেন মহর্ষি? সে যে আমার প্রাণের চেয়েও প্রিয়। পারছি পারছি সুবর্ণ, তোমার এই ক্ষতে যদি কোনো প্রলেপ দিতে পারি, তাই। না প্রভু, আপনার কাছে আমার জন্য কোনো উপশম থাকতে পারে না। যে আমার যন্ত্রণা, সেই আমার একমাত্র উপশম। আমাকে আপনি ক্ষমা করবেন মহর্ষি।
আপনার সঙ্গে আমি যেতে পারবো না। এখানে এই গাছতলাতেই বসে থাকি আমি। ওইদিকে, ওই পূর্ব দিকে আমাদের ঘর। ওদিকে তাকিয়ে থাকতে থাকতে যদি কখনো মালিনীকে দেখতে পাই। না, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো সত্যি কোনো ক্ষমতা আমার নেই। বেশ, থাকো তাহলে, এখানেই থাকো। রামগিরি পর্বতের এক নির্জন জায়গায় বসে আছে যক্ষ। সেখান থেকে অলকাপুরীটা উত্তর দিকে। অলকাপুরী হলো কুবেরের রাজ্য, তার নিজের ঘরও সেখানেই। জন্ম থেকে সে কুবেরের প্রজা। তার পরিবার পরিজন বলতে কোনো কালেই বিশেষ কেউ ছিল না, আজও নেই। ফুল আর গাছের ওপর খুব ঝোঁক ছিল তার। সুন্দর মালা গাঁথতে পারে সে, ফুল ফোটাতে পারে। তার এই গুণের কথা সেই অমরাবতী পর্যন্ত ছড়িয়েছে। কুবেরের সঙ্গে দেখা করার ছলে দেবরাজ ইন্দ্রের অনুচর এসে তার হাতে তৈরি বাগান দেখে গেছে। এ কথা জানে সুপর্ণ। তাই নিয়ে কতবার সে মালিনীর কাছে গর্ব করেছে, বলেছে, এই বসন্ত অবধি আমাকে চোখ ভরে দেখে নাও প্রিয়ে। সামনের বসন্তে অলকাপুরী শূন্য হয়ে যাবে যে। কেন শূন্য হয়ে যাবে কেন? বসন্তে বুঝি আর ফুল ফুটবে না? কি করে ফুটবে শুনি? ফুলের মালি যদি না থাকে তাহলে ফুলের অভিমান হবে না? মান করে তারা ওই কুঁড়িতেই ঘুমিয়ে থাকবে। আহা, কথা শোনো একবার। তা মালি কোথায় যাবে শুনি? নতুন কোনো ফুলের খোঁজ পেয়েছে বুঝি? তা পেয়েছে বই কি। অলকাপুরীর ফুল তো অনেক হলো, এবার অমরাবতীর গাছে তার ছোঁয়া লাগবে। সেদিন এলো বলে। তা সোজাসুজি বললেই হয়, মালিনীর পায়ের নুপুরের চেয়ে রম্ভা উর্বশীদের ঋণে ঝিনির টান এখন অনেক বেশি। এই দেখো, এ কথা আবার কখন বললাম? তোমার মুখের কাছে অমরাবতীর চাঁদও যে ম্লান হয়ে যায় প্রিয়ে। চাঁদের জ্যোৎস্নাও তো তোমার কাছে ঋণী। তাই নাকি? কোথায় তুমি আর কোথায় ওই রম্ভা? থাক থাক, আর প্রশংসা করতে হবে না। তা তুমি যেতে চাইলেই বা একা যেতে দিচ্ছে কে? যেখানে মালি সেখানেই মালি। কথাটা মনে রেখো কিন্তু। কথাগুলো যেন এখনো কানে বাজছে তার। মালিনীর কথা তো শব্দ নয়, যেন নূপুর বাজছে। ভাবতে ভাবতে সেই উত্তর মুখে উদাস হয়ে তাকিয়ে রইল যক্ষ। আচ্ছা, তার প্রেমিকাও কি এখন রামগিরির দিকে তাকিয়ে বসে আছে? মালিনীর সময়টাও কি সুপর্ণর মতোই সেই একই জায়গায় থেমে আছে আজও? মালিনী কি চুল বাঁধে এখনো? করবী, বিথিকা, কেতকী কে তাকে এনে দেয়? আর পারিজাত? প্রভু কুবেরের অনুগ্রহে বেশ কয়েকবার পারিজাত তুলে এনে মালিনীকে চমকে দিয়েছিল সুপর্ণ। সে সময় তার মুখের দীপ্তিটা সত্যি দেখার মতো হয়েছিল। চোখ ভরে দেখেও চোখের আশ, মনের আশ কোনোটাই মেটেনি সুপর্ণর। আজও সে চাতকের মতো সেই উত্তর দিকে চেয়ে থাকতে থাকতে নিজের মনেই ডেকে ওঠে তার প্রেমিকাকে। মালিনী তখন অলকাপুরীতে নিজের বাড়ির দিঘির ধারে বসেছিল। সুপর্ণ সে ডাক যেন তার মর্মে গিয়ে ঘা দিল। চমকে উঠল সে। মালিনী, মালিনী। কে 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 ডাকলো আমায়? কি হলো সুখী? আমায় আমায় কে ডাকলো যেন? কে তোকে ডাকবে? কেউ তো নেই এখানে। না না, আমি আমি স্পষ্ট শুনেছি। এই তো এক্ষুনি শুনলাম। কি বলছিস? আমাকে ডেকেছে, আমাকে ডেকেছে। কে ডাকলো? কে 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 ডাকলো? মালিনী আমাকে ডেকেছে। মালিনী, তুই শান্ত হ। দেখ, এখানে আমরা ছাড়া তো কেউ নেই রে। ভালো করে দেখ। না না না, আমাকে আমাকে ডেকেছে মালিনী, সে ডেকেছে আমাকে। তোরা তোরা শুনতে পাচ্ছিস না সুখী?
আমি যাবো, আমি রামগিরি পর্বতে যাবো। আমি আমি এক্ষুনি মালিনী, মালিনী তুই শান্ত হ, ছেলে মানুষে বলিস না সখী। রামগিরি এখানে নাকি? সে যে বহু দূর, সে পাহাড় থেকে ডাকলে তুই এখানে শুনলি কেমন করে? কেউ ডাকেনি সখী, এ তোর মনের ভুল। না না, ভুল নয়, ভুল নয়। আমি আমি যাবো। আমার আমার প্রিয়তম আমাকে ডেকেছে। আমি আমি ঠিক শুনেছি, ঠিক শুনেছি। মালিনী, আমি যাবো, আমি যাবো। তোর আমি মালিনী, মালিনী কি করছিস তুই? কোথায় যাচ্ছিস? আমাকে যেতে দে সখী, আমাকে যেতে পাগল হয়ে গেলি নাকি? যেতে দে আমাকে। দেখো কি কাণ্ড! শান্ত হ মালিনী, শান্ত হ। মালিনী, তুই শান্ত হ সখী, কাঁদিস না। দেখতে দেখতে আষাঢ় এলো, বর্ষা নামলো। জলভরা এক বিরাট কৃষ্ণ মেঘ এসে রামগিরি পর্বতের উপরে দাঁড়ালো। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট সানম বাপ্র ক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয়ং দদর্শ। প্রাচীন বটের নিচে উত্তরীয় পেতে হাতের ওপর মাথা রেখে বোধহয় তখন ঘুমিয়ে পড়েছিল সুপর্ণ। হঠাৎ করে চরাচরে অন্ধকার ঘনিয়ে আসতেই ধর্মর করে উঠে বসল সে। আকাশের দিকে মুখ তুলে সে কালো মেঘের দিকে চেয়ে দেখল চক্ষু। জলের ভারে মেঘটা যেন তার দিকেই কিছুটা ঝুঁকে আছে। তাকে কি কিছু বলতে চায়, নাকি তার থেকে কিছু শুনতে চায়? হ্যাঁ ঠিক, এই মেঘ তো আর এক জায়গায় থাকবে না, এখান থেকে অন্যদিকে ভেসে যাবে। আচ্ছা, একে অলকাপুরীর রাস্তাটা বলে দিলে কেমন হয়? সুপর্ণর মনে হতে থাকে সে যেতে না পারলেও মেঘ তো যেতে পারে, সে তো আর নির্বাসিত নয়। সুপর্ণর মনে কত কথা জমে আছে, সে সব কথা কে তার প্রিয়ার কাছে পৌঁছে দেবে? ভেবে ভেবে নিঝুম হয়ে পড়েছিল চক্ষু। আষাঢ়ের প্রথম দিনে এই জলভরা মেঘের বিরাট খণ্ডটা দেখে উৎসাহে উঠে বসল সে। ঈশ্বর এতদিনে তার মুখ তুলে চেয়েছেন, মালিনীর কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য দূত পাঠিয়েছেন তার কাছে। যক্ষের কৃষ শরীর, ক্ষীণ কণ্ঠ, নিভু নিভু তেজ, তবু সব ভুলে কি প্রবল উৎসাহে উঠে বসল সে। তাকালো মেঘের দিকে। কতকাল পরে আবার নতুন করে মুগ্ধ হলো সে। তার চোখে খেলে গেল বিদ্যুৎ, আর কণ্ঠে ঝরে পড়ল এক রাস ব্যাকুলতা। আহা, কি অপূর্ব রূপ তোমার! মত্ত হাতি যেমন খেলা করে, এক তাল মাটি তুলে নিয়ে সুরে ধরে রাখে, তোমাকে ঠিক তেমন দেখাচ্ছে। শোনো না মেঘ, শোনো, তুমি কোথায় যাচ্ছ? আমার একটা কাজ করে দেবে মেঘ? আমার হয়ে অলকাপুরীতে যাবে একটিবার? বলো না, যাবে? যাবে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে আমি তোমার সঙ্গে ভাই পাঠালাম, কেমন? জানো, জানো তো মেঘ, আমার মালিনী সেখানে একলা বসে আছে। কেমন আছে সে কে জানে? আমার পথ চেয়ে দিন গুনছে হয়তো। আজ আজ কত দিন হয়ে গেল তাকে দেখিনি। অমন কোমল শরীরখানা বোধহয় শুকিয়ে কৃশ হয়ে গেছে। আমার মালিনী গো, চিনতে পারলে তো? আমার স্ত্রী সে, তোমার ভ্রাতৃবধূ। তাকে আগে গিয়ে দূর থেকে প্রণাম করো, কেমন? তারপর ধীরে ধীরে কুশল জিজ্ঞাসা করবে। না না, গর্জন করো না গো, গর্জন করো না। সে যে বড় কোমল, কোনো রুক্ষতা সে সইতে পারে না মেঘ। তার কাছে গিয়ে ধীরে ধীরে কথা বলো। আমি জানি তুমি ইন্দ্রের প্রিয় পাত্র, তুমি অতি সুশীল, ইন্দ্রের সব গুণ তোমার মধ্যে আছে। কিন্তু তুমি তো আমার প্রিয়াকে জানো না, তাই তোমাকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি মেঘ। তোমার অমরাবতীতেও এমন নারী আর কোথাও নেই। এই দেখো, তার রূপের কথা বললামই না, এরই মধ্যে তোমার চোখে আলো জ্বলে উঠল। আমার যন্ত্রণাটা তাহলে বুঝতে পারছো মেঘ?
তুমি এলে প্রেমিকার মনে মায়া জাগে, অকারণেই চোখে জল আসে। সেই টলটলে চোখ ঢাকতে প্রেমিকের বুকে মুখ লুক হয়েছে। তোমার বৃষ্টিকেও তো তুমি বুকে করে নিয়ে বয়ে বেড়াও না মেঘ? আর আমি, আমার প্রিয়া, আজ কাকে তার মনের কথা বলবে বলো? উৎসাহে উঠে দাঁড়িয়েছিল যক্ষ। মালিনীর কথা মনে হতেই দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল আবার। বুকে তার এক রাশ বিরহ। নিজের বুকে হাত রাখল সুপর্ণ। সেখানে ভেসে আছে মালিনীর মুখ। দুহাত দিয়ে সেই মুখখানায় যেন মেঘকে দেখাতে চাইল সে। আর কৌতূহলের ভারে ঝুঁকে পড়া মেঘ তখন আর গর্জন করল না। স্থির হয়ে বোধহয় দুঃখের যন্ত্রণাটা উপলব্ধি করতে লাগলো। অলকাপুরী যাও মেঘ, অলকাপুরী যাও। সেখানে যাওয়ার পথ তোমাকে আমি বলছি। হ্যাঁ, সে পথ একটু দূর বটে, তবে ক্লান্ত হলে পাহাড়ের গায়ে একটু বিশ্রাম নিও। তেষ্টা পেলে নদীর জল তো আছেই। পথে পড়বে আম্রকূট পর্বত, গ্রীষ্মে সেখানে দাবদাহ জলে। সে আগুনটা নিভিয়ে যেও মেঘ। আমার মতো আর কাউকে যেন এভাবে না করতে হয়। আম্রকূট পাহাড়ের কথা বলতে বলতে চুপ করে গেল সুপর্ণ। এই পাহাড়ের আম নাকি নন্দন কাননের চেয়েও সুস্বাদু। এই পাহাড়ের অনেক গল্প তার মালিনীকে শুনিয়েছিল সে একদিন। আজ মনে পড়ে গেল সে সব কথাও। যা, তাই কখনো হতে পারে নাকি? নন্দনকানন স্বয়ং দেবরাজের বাগান। সৃষ্টির সবচেয়ে সুন্দর যা, তা সেখানেই আছে। হলো না। এই তো সৃষ্টির সবচেয়ে সুন্দর মুখখানি এখন আমার বুকের মধ্যে রয়েছে। সেটা ওই নন্দন কাননে নেই প্রিয়ে। আম্রকুটের আমও দেবরাজের কাছে নেই মালিনী। ওই পাহাড়ে যা আম ফলে তার স্বাদ একেবারে অমৃতের মতো। তাই? একবার খেলে জন্মে আর ভুলতে পারবে না। তাই নাকি? তা তুমি খেয়েছো বুঝি? একা একা খেয়ে এলে? কই, আমাকে নিলে না তো? তখন আমার জীবন শূন্য ছিল প্রিয়ে। সেখানে তোমার রাজত্ব তো শুরু হয়নি। কি করে নিয়ে যাই বলো? তবে মন খারাপ করো না, এবার তোমাকে নিয়ে যাব। সত্যি? এর পরের গ্রীষ্মে আমরা আম্রকুটে যাব। দহন জ্বালা যদি সইতে পারো, তোমাকে অমৃত এনে দেব সখী। যা, তাহলে আর বোধহয় কপালে জুটলো না। আমি যে কোনো জ্বালা সইতে পারিনি। বিরহের দহন মালিনী যে সইতে পারে না মেঘ। আমি বিরহ মেনে নিতে পারি মেঘ। কে জানে কেমন আছে সে। না মালিনী, আর তোমাকে পড়তে দেব না। আমার এই মেঘদূতকে আমি তোমার কাছে পাঠাচ্ছি প্রিয়ে। সে তোমাকে ঠিক শান্তি দেবে। আর একটু অপেক্ষা করো লক্ষ্মীটি। অলকাপুরীর পথে বিপথে তখন বেশ উচ্ছ্বাস। সারা বছর যারা দূর দূরান্তে নিজেদের কাজে ব্যস্ত ছিল, তারা সব ঘরে ফিরছে এবার। তাদের প্রিয়াদের কাছে ফিরে আসছে। বর্ষা আসছে যে, এই সময়টা সকলের অবসর, সকলের আনন্দ। কৈলাসের কোলে এই অলকাপুরীর সব থেকে সুন্দরী মেয়েটি একাই বুঝি এবার প্রথম আষাঢ়ের বিরহিণী। মুখ থেকে তার হাসি মুছে গেছে। চলার ছন্দে যেন নাচের মুদ্রা ছিল এক সময় তার। সে ছন্দ আর তার চলাই নেই। মেঘের মতো গভীর চুলের ঢাল আজ অযত্নে শুকিয়ে গেছে। বৃষ্টিদানার মতো টলটলে দুটো চোখে এখন শুধুই শূন্যতা। আষাঢ় এলো, তবু তার নিঃশ্বাসের আগুন নিভল না। বাগানের পাশে এক কুন্দ ফুলের ঝোপে চুপ করে বসেছিল সে। দূর থেকে সখীরা ডাক ছিল তাকে, কিন্তু সে ডাক তার কানে এলেও সাড়া দিতে প্রাণ চাইছিল না। মালিনী, এই মালিনী! আশ্চর্য, কোথায় গেল? সেই তো ঘরে নেই, এদিকে ধারে নেই, বাগানেও তো নেই, কোথাও তো দেখতে পেলাম না। আমিও তো দেখতে পেলাম না রে। কোনো অঘটন ঘটেনি তো? না না, এমন করে বলিস না। কোথায় আর যাবে বল?
আর একটু খুঁজে দেখি, চল 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 চল। মালিনী, 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 এই যে, এই তো পেয়েছি। হ্যাঁ রে, এইখানে বসে আছিস আর চতুর্দিকে তোকে আমরা খুঁজে বেড়াচ্ছি। কোথায় যাস না সখী? বাবা, কি ভয়টাই না পেয়েছিলাম। আরে সারা দিবি তো, আর এখানে বসে আছিস কেন? আয়, আকাশের যা অবস্থা, এক্ষুনি বৃষ্টি আসবে। ঘরে চল সখী, ঘরে চল। এভাবে আর বসে থাকিস না তো। খুব মেঘ করেছে, তাই না? বর্ষা এসে গেল বুঝি? হ্যাঁ রে, আজ তো আষাঢ় মাসের প্রথম দিন, মেঘ করবে না? রামগিরি পাহাড়েও তাহলে মেঘ করেছে না? সেখানেও তাহলে বৃষ্টি আসছে? হ্যাঁ রে সখী, সব জায়গায় একই সময়ে বর্ষা আসে, ওখানেও নিশ্চয়ই এসেছে। ওনা বর্ষা খুব ভালোবাসে, মেঘেদের সঙ্গে কথা বলেও। আমি নিজে দেখেছি, ওর কথা শুনে বৃষ্টি নামে। মেঘেরা যে ওর বন্ধু। তাহলে কেন দুঃখ পাচ্ছিস সখী? তোর যক্ষ তার বন্ধুদের সঙ্গে ভালো থাকবে রে, ওরাই ওকে আগলে রাখবে, দেখিস। আর আমার কি হবে? এই বর্ষায় যে যেখানে আছে সবাই ঘরে ফিরে আসে, একা ওই ফিরল না। আমি কাকে নিয়ে থাকবো সখী, কাকে নিয়ে থাকবো? আচ্ছা, মহারাজ কুবেরের সেই দ্বারপালের কাছে যাবো সখী? সেই যে অর্হন, সে যদি তোর প্রিয়র কোনো খবর জানে, কাল তবে জেনে আসতে পারি। না সখী, না, তোরা কেন আমার জন্য এই আষাঢ়ের মিলন নষ্ট করবি? তোরা তোদের প্রিয়ের কাছে ফিরে যা, আমিও তার স্মৃতি নিয়ে ভালো আছি সখী, ভালো আছি। যা, ফিরে যা। কুন্দপাতার আড়ালে মুখ লুকোলো মালিনী। কার থেকে নিজের চোখের জল কি আড়াল করছে সে? মেঘের থেকে? সে নিজেও জানে না। অলকাপুরীর পথে প্রান্তরে এখন মিলন মেলা বসেছে, আর অশোকবনে সীতার মতো মালিনী যেন একলা থেকে ক্রমশ আরো একলা হয়ে উঠছে। শুধু গ্রীষ্মের দহন মিটিয়ে ভরা মেঘ এসেছে ওদিকে রামগিরি পাহাড়ে, অথচ যক্ষের চোখে এখনো দহন। তার আশার তো কবেই শুকনো মরু হয়ে গেছে, তবু তার প্রিয় বন্ধুকে মাথার উপর ঝুঁকে নেমে আসতে দেখে তার শেষ শক্তিটুকু দিয়ে মেঘকে অলকাপুরীর পথ চেনাচ্ছে যক্ষ। শোনো মেঘ, কৈলাসেশ্বর শিবের কোলে রয়েছে অলকাপুরী। তার মাথার যে চাঁদ, তার আলোতেই ভরে থাকে অলকাপুরীর আকাশ। তুমি যখন অলকাপুরীর পথে যাবে, মাটির মেয়েরা তোমার দিকে মুখ তুলে চেয়ে থাকবে মেঘ। দেখ দেখ, বর্ষা এসেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো জল ভরা মেঘ। প্রাণটা এবার জুড়বে, আমাদের মাঠ ঘাটগুলো জল পাবে এবার। তুমি যেন ওদের দেখে থেমে যেও না মেঘ। বৃষ্টিতে ঝরে গেলে না হয় রেবা নদী থেকে আর একটু জল ভরে নিও, নইলে বাতাসের কাছে কোথায় হারিয়ে যাবে কে জানে। দোহাই মেঘ, এবার একটু শীঘ্র যেও। পথে পর্বতে ময়ূরের দল, বুনো হাঁসের দলের কাছে এমনিতেই তোমাকে দাঁড়াতে হবে, ওদের এড়িয়ে তুমি যেতে পারবে না। কিন্তু তাও আমার তাগিদটা মনে রেখো মেঘ। যত শীঘ্র সম্ভব আমার প্রিয়ার কাছে তোমাকে পৌঁছতেই হবে। যাও মেঘ, যাও, তাকে বলো আমি আছি। যাও মেঘ, যাও। রেবা শিপ্রা নির্বিন্ধা নদীর ওপর দিয়ে যে পথ, যক্ষ সে পথ চিনিয়ে দিল তার মেঘদূতকে। অবন্তী, উজ্জয়িনী, বিন্ধ্য, কৈলাস, দেবগিরি হয়ে মেঘ এবার অলকাপুরীর পথে যাবে। যক্ষের বিরহ বার্তা নিয়ে চলেছে সে, আর চাতকের মতো সেদিকে তাকিয়ে বসে থাকে যক্ষ সুপর্ণ। যত দূর অবধি দেখা যায় তাকে সে চোখ মেলে বসে থাকে।
এই মেঘের বুক থেকে যে বৃষ্টি জল ঝরে পড়বে তার স্বাদ নিশ্চয়ই লবণাক্ত, যক্ষের চোখের জলের মতো। সে স্বাদ কি পাবে মালিনী? হয়তো ভাবতে থাকি সুপর্ণা। আজকের ক্ষণভঙ্গুর প্রেমের যুগে এই অতল স্পর্শ বিরহ বোধ হয় কল্পনাতেই সম্ভব। সেখানে সশরীরে পৌঁছনোর কোনো পথ নেই। সুবর্ণ আর মালিনীর মধ্যে যেমন সুদূর অনন্ত ধুধু শূন্যতা, মেঘের সঙ্গে আমাদের দূরত্বটাও আজ বোধ হয় ততটাই। তবু আষাঢ়ের ধারায় যদি কখনো বিরহ জাগে, তার প্রথম সাক্ষী থাকে আজও সেই মেঘ। এতক্ষণ শুনছিলেন আমাদের জনপ্রিয় অডিও বাংলা রোমান্টিক প্রেমের গল্প 2 ঘন্টার ভালোবাসা। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।